গোপালবাবু, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তিনি বাংলা সফরে এলেন এবং তিনি সাংবাদিক সম্মেলনও করলেন। অনেক কিছু 2026-এর নির্বাচনকে মাথায় রেখে তিনি অনেক কিছু বার্তা দিলেন, অনেক কিছু পজিটিভ দিকও তুলে ধরলেন। কি বলবেন তিনি যে বার্তা দিলেন এবং যেভাবে তিনি 26-এর নির্বাচনকে মাথায় রেখে এগোতে চাইছেন এই বাংলার বুকে, কি বলবেন? আম্বেদকরজির নিজের একটা লেখা বই পাকিস্তান অর দ্য পার্টিশন অফ ইন্ডিয়া, তাতে তিনি ওই সময়তেই যেটা উল্লেখ করেছেন তার বইতে, যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হয়েছিল, অর্থাৎ ধর্মের ভিত্তিতেই ভারত ভাগ হয়েছে এবং যারা পাকিস্তানি মুসলিম লীগের দাবিতে 19% মুসলমানদের জন্য 28% জমিতে পাকিস্তান গঠিত হয়েছিল। তারপর ভারতের মাটিতে মুসলমানদের থাকার আর কোনো মানেই হয় না। আমরা লক্ষ্য করলাম পরবর্তী সময়, যেটা আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ জোর দিয়েছেন, অনুপ্রবেশের ক্ষেত্রে আমরা আগেও এটা পেয়েছিলাম আম্বেদকরের লেখাতে, যে পাকিস্তান মুসলমানদের জায়গা আর ভারতে এরা বিপজ্জনক, এরা সবসময় ভারতের সংবিধানের বিরুদ্ধে থাকবে, ভারতে হিন্দু সরকার আসলে তার বিরোধিতা করবে, সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা বাজিয়ে রাখবে। এটা একটা নিত্য নৈমিত্য ভারতকে আবার নতুন করে ভাঙবার বা ভারতকে অশান্তি মধ্যে রাখার একটা চেষ্টা এরা অনবরত করতে থাকবে। তো সেটাই আজকে উনি উল্লেখ করলেন যে সমস্ত জায়গাতে, অর্থাৎ রাজস্থানে অনুপ্রবেশ হতো সেটা বন্ধ হয়েছে, গুজরাটের অনুপ্রবেশ বন্ধ হয়েছে, পাঞ্জাবের অনুপ্রবেশ বন্ধ হয়েছে, এমনকি জম্মু কাশ্মীরেও অনুপ্রবেশ অনেক বন্ধ হয়ে গেছে। আমাদের এই দিকটাতে আসামের অনুপ্রবেশ টোটাল বন্ধ, ত্রিপুরাতেও অনুপ্রবেশ বন্ধ হয়ে গেছে। পশ্চিমবঙ্গে প্রায় 500 কিলোমিটারের ওপরে জায়গা, যেখানে রাজ্য সরকার জমি না দেওয়ার জন্য সেখানে ফেন্সিং বা কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি, তো সেটা উন্মুক্ত অবস্থাতে রয়েছে এবং বিএসএফ সেই উন্মুক্ত অবস্থাতে সেখানে তাদের নজরদারিও ঠিকমতো রাখতে পারছেন না। এই যে জায়গাটা উন্মুক্ত আছে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো তার সরকার সেটা মানে ঘেরার জন্য সহযোগিতাও করছেন না এবং দায়ী করছেন বিএসএফকে, মানে তিনি সহযোগিতা করছেন না কিন্তু পুরো দায়টা চাপাচ্ছে কেন্দ্র সরকারের বিএসএফে, মানে যেহেতু বিএসএফটা কেন্দ্র সরকারের অধীনে। আমরা দেখেছি মমতা ব্যানার্জি তার কথাবার্তাগুলো এমনভাবে বলেন, তুচ্ছ তাচ্ছিল্যভাবে, সত্য মিথ্যাকে জড়িয়ে, যে সাধারণ মানুষ বুঝতে পারে না। আজকে তো অমিতজি পরিষ্কার বলেছেন যে অন্তত 8 থেকে 9 বার রাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছে এই জমি দেওয়ার জন্য। কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের থেকে আধিকারিকরা এসে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে কথা বলে গেছে, ম্যাপ করে দিয়েছে, এরিয়া পরিদর্শন হয়েছে, তারপরেও সেই জমিগুলো অ্যাকোয়ার করেনি। আমাদের যে নির্দিষ্ট নিয়ম আছে সংবিধান অনুযায়ী, যে ল্যান্ড অ্যাকুইজিশনটা এটা রাজ্য সরকারকে করতে হয়, আর রাজ্য সরকার করার পর সেটা কেন্দ্রের হাতে হস্তান্তর করে। আর বিএসএফ তো এখানে কাজ করতে পারছে, বিএসএফ যেখানে কাঁটাতারের বেড়াগুলো আছে সেইখান থেকে কিন্তু অনুপ্রবেশ সংখ্যাটা তুলনামূলক কম আছে, কিন্তু যেখানে কাঁটাতারের বেড়াই নেই এবং সাধারণভাবে সেই জায়গাগুলো, সেটা বিএসএফের একটা নির্দিষ্ট জায়গা আছে, সেই জায়গাটুকুর মধ্যে বিএসএফকে কাজ করতে হয়, কিন্তু সেখানে তো পুলিশ রয়েছে, চৌকিদার রয়েছে, পুলিশের থানা রয়েছে, ফাঁড়ি রয়েছে, নানান কিছু রয়েছে, সেখানে সামাজিক যে বিষয়গুলো আছে সেখানে তাদেরকে ধরা উচিত। এটা রাজ্য সরকার ওপেন ছেড়ে রেখেছে, কেননা ওপার বাংলা থেকে আসা অনুপ্রবেশকারীরা, মুসলমান অনুপ্রবেশকারী, রোহিঙ্গা অনুপ্রবেশকারী যারা আছে, তারা এদের ভোট ব্যাংক। আজকে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের বাসীর জন্য দেখছেন না, তিনি কিছু সংখ্যক মানুষের জন্য, বিশেষ করে অনুপ্রবেশকারী যদি সংখ্যাটা তিনি বাড়াতে পারেন, আজকে যেমন সারা ভারতবর্ষে যত পার্সেন্ট মুসলমান আছে তার থেকে বেশি মুসলমান, প্রায় পশ্চিমবঙ্গের একজন মুসলমান সমান 2 জন হিন্দু
বা দুজন হিন্দুর সামনে একজন মুসলমান, এইরকম জায়গাটা এসে দাঁড়িয়েছে। এবং কিছু সময় পরে যখন সমান সমান হয়ে যাবে, 1:1 হয়ে যাবে, তখন এখানে হিন্দুদের থাকা দুষ্কর হয়ে যাবে। শুধু তাই নয়, তখন এই রাজ্যটা সারা ভারতের মধ্যে থাকবে কিনা এটা একটা ভয়াবহ বিষয় দাঁড়িয়ে যাচ্ছে। আজকে তো সম্পূর্ণ যত রকম প্রশ্নগুলো এসছে বা উনি ব্যাখ্যা করে গেছেন যে অনুপ্রবেশের যে বিষয়টা আছে, কাঁটাতারের যে বিষয়টা আছে, যেটা খতরনাক বিষয় আছে, যে বাংলাদেশের হিন্দু জ্বলছে এবং তার রেসটা এসে এখানে পড়ছে, এখানে তার পরের দিন তার প্রভাবটা পড়ছে। একটা দুটো সমাজের মধ্যে খুব একটা পার্থক্য নেই, ওখানেও বাঙালি আছে বাংলা ভাষায় কথা বলছে, এখানেও বাঙালি আছে বাংলা ভাষায় কথা বলছে, কিন্তু ওখানেও হিন্দু আছে। ওখানেও স্বাধীনতার পরে ওখানে 20% হিন্দু ছিল, আজকে সেই হিন্দু সংখ্যা প্রায় 7-8%-এর কাছাকাছি এসছে। এবং সেখানে এই যে দাঙ্গা হাঙ্গামার মধ্য দিয়ে আছে এবং তারা ভারতের ভিতরে প্রবেশ করে যাচ্ছে, প্রবেশ করে ভারতের ভোটার লিস্টে তারা নাম তুলে ফেলেছে এবং তারা তাদের ভোটের মাধ্যমে এখানে সরকার নির্ধারিত হয়ে থাকে। বস্তুতপক্ষে এসআইআরটা হয়ে যাওয়ার পরে যে নির্বাচনটা আসবে, যেটা সেই নির্বাচনটার উপরে সবাই তাকিয়ে আছে। এবং এখানকার যারা স্থায়ী ভোটার, যারা ন্যায্য ভোটার, প্রকৃত ভোটার, তারা যদি ভোটদানে অংশগ্রহণ করে, আর এসআইআর এবার বহু নাম, প্রায় 58 লক্ষের উপরে নাম বাদ গেছে, প্লাস এখন 1.5 কোটির ভোটারদের উপরে 15 তারিখ পর্যন্ত একটা নিরীক্ষণ হচ্ছে, তাদেরকে চিঠি দেওয়া হয়েছে, তারা আসছেন, বিভিন্ন জায়গাতে সহায়তা করা হচ্ছে এবং যাতে সমস্ত হিন্দুরা ভোট দিতে পারেন তার ব্যবস্থা নিশ্চয়ই নেওয়ার ব্যবস্থা হচ্ছে, সেটা নির্বাচন কমিশন দেখছে। কিন্তু ওপার বাংলা থেকে একজন অনুপ্রবেশকারী যাতে নতুন করে ভোটার লিস্টে নাম তুলতে না পারে, আর যারা ইতিমধ্যেই নাম তুলে ফেলেছিলেন তাদের নামও যাতে বাতিল হয়, এই ব্যবস্থা আমাদের অবিলম্বে করতে হবে বাংলাকে বাঁচাবার জন্য। ইতিমধ্যেই কিন্তু বিষয়টা হচ্ছে যে ইতিমধ্যেই এই এসআইআর প্রক্রিয়া চলাকালীন এবং অনেককেই এই হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে, সেই ডাকার প্রসেসও শুরু হয়ে গেছে, 3 দিন অলরেডি অতিক্রান্ত। এই প্রক্রিয়াটা চলাকালীন কিন্তু অনেকেই আতঙ্কিত এবং ইতিমধ্যেই একজন সুইসাইড করে ফেলেছে, এরকম ঘটনাও সামনে আসছে। তৃণমূল কংগ্রেস বলছে যে এই যে ইলেকশন কমিশন, সেটাও কন্ট্রোল করছে কেন্দ্র সরকার, মানে বিজেপি। ইলেকশন কমিশন একটা নিরপেক্ষ, এটা না কেন্দ্র না রাজ্য কারোরই এটা পরিচালনা করা উচিত না এবং করেও না। এটা রাজ্য ভাবছে এই কারণের জন্য, দেখুন যারা বিএলএ বিভিন্ন রাজনৈতিক দলে এবং তাদের এইখানে যখন এই প্রক্রিয়াটা চলছে, নিরীক্ষণ প্রক্রিয়াতে থাকবার কোনো দরকার নেই, কিন্তু টিএমসির বিভিন্ন স্তরের নেতা আমরা দেখছি এবং কাউন্সিলররা, এমনকি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, প্রধান, উপপ্রধান, তারা সেখানে গিয়ে ঘোরাঘুরি করছেন এবং নির্বাচন কমিশনের ওখানে যে পুলিশ আছে তাদেরকে তাড়িয়ে দিচ্ছেন। অর্থাৎ তারা আশঙ্কিত, আর যে সমস্ত মানুষেরা লাইনে দাঁড়িয়ে আছেন তাদের সঙ্গে এরা কথা বলছেন, বিতস্ত্রিত হচ্ছেন, বিজেপি এটাকে করেছে, তাদের উস্কে দিচ্ছে। এটা বটে, যেটা কিছুটা ভুল নির্বাচন কমিশনের যেটা হয়েছে, সেটা ওরা নিজেরাই দায় স্বীকার করেছে যে 85 বছরের ওপর যারা আছে তাদের আসতে হবে না, আর অনেকের দরকারও নেই, যেটা একটা ম্যাপিংয়ে একটা ভুল হয়েছিল, যার ফলে অনেককে ডাকা হয়েছিল, সেটা শুধরে দেবে। 2-4 দিন যাওয়ার পরেই পুরো বিষয়টা কিন্তু ধীরে ধীরে হচ্ছে। আর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যারা বিএলও, সেই বিএলওর যে প্যানেল লিস্ট, সেটা তো রাজ্য সরকারই দিয়েছে, সেখানেই তো ভর্তি তাদের লোকজন রয়েছে, কিন্তু তাদের টিএমসি দলের এমন একটা অবস্থা আছে যেখানে কেউ কাউকে বিশ্বাস করে না। সেখানে বিএলও ওদের নিজেদের লোক থাকার পরেও কিন্তু বাইরের নেতারা বিশ্বাস করতে পারছে না। এছাড়া মমতা ব্যানার্জি বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা একটা ভাবছে যে পুরো হয়তো দেখা গেল যারা বিএলও তারা সব বিজেপির হয়ে কাজ করছে, এমনকি পুলিশ প্রশাসন তারাও বিজেপির হয়ে কাজ করছে। নির্বাচনের পরে হয়তো বোঝা যাবে যে পুরো মানুষ যারা ওনার ভোটার ছিল সব ভোটারই বিজেপির হয়ে কাজ করেছে। একটা আতঙ্কের মধ্যে আসছে। ব্যাপারটা হয়েছে যে মানে এই আতঙ্ক কি বরাবরই থাকে? তার কারণ আমরা দেখেছি যখন সিবিআই বা ইডি যখন কোনো বিষয়ে তদন্ত করে, সেক্ষেত্রেও কিন্তু এই তৃণমূল কংগ্রেস থেকে বা মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলে যে সিবিআই এবং ইডি কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হিলনে চলছে। এই 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 কথা কিন্তু তখনও এই স্টেটমেন্ট তাদের তরফ থেকে আসে। দেখুন, অ্যাকচুয়ালি যে গণতন্ত্রের মধ্যে মোনার্কিজম, যেমন অনেকগুলো রাজনৈতিক দল আছে, তাদের গণতন্ত্র আছে, অনেকগুলো রাজনৈতিক আছে, কোনো পরিবার দ্বারা চলে। এখানে তৃণমূল কংগ্রেসের গণতন্ত্র বলে কিছু নেই, এটা মোনার্কিজম আছে, যেখানে প্রথম হচ্ছে মমতা ব্যানার্জি নিজে এবং পরে অভিষেক, বাকি যারা আছেন তারা সবসময় ভয়ের মধ্যে আছেন এবং তারা যদি মুখ খুলে ফেলে, দেখুন এর মধ্যে বেশ কয়েকজন নেতা মন্ত্রী তারা জেলে ছিলেন,
বেশ কয়েকজন এখন অবজারভেশনের মধ্যে আছেন, বহু তদন্ত এখানে হচ্ছে। লিভস অ্যান্ড বার্ডস নিয়ে আজকে অভিষেকের কেন অ্যারেস্ট হলো না, সাংবাদিকরাই প্রশ্ন তুলেছেন। এবং সেক্ষেত্রে যে জিনিসটা এসছে যে নির্বাচন কমিশনের মতো কাজ করছে, কোর্টের মতো কাজ করছে। ইডি যখন বুঝবে, সিবিআই যখন বুঝবে কাউকে অ্যারেস্ট করার প্রয়োজন আছে, তারা নিশ্চয়ই করবে। এখানে কেন্দ্রীয় সরকারের কোনো রকম কোনো হস্তক্ষেপ নেই। কেন্দ্রীয় সরকার বলছেও না অ্যারেস্ট করতে। কেন্দ্রীয় সরকার এইসব ব্যাপারে কোনো রকম কোনো হস্তক্ষেপ এর মধ্যে নেই। গোপালদা, শেষ প্রশ্নে যাব। অমিত শাহজি খুবই একটা গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স আজকে করেছেন এবং 2014 থেকে 2021 অবধি এই যে বিজেপির বাংলায় উত্থান, তার একটা গ্রাফ, সেই গ্রাফটাও তিনি তুলে ধরেছেন যে আস্তে আস্তে 2% থেকে কিভাবে বিজেপি 2021 অবধি উঠেছে। এবার বিষয়টা হচ্ছে যে এই যে বিজেপির এই উত্থান, আবার নির্বাচন আসছে, এই 2026-এ বিধানসভা নির্বাচন আসছে, কি বলবেন? মানে দল ঠিক কোন দিকে ফোকাস করতে চাইছে? যে কারণ একটা এত বড় পরিবর্তন, একটা সরকার পরিবর্তনের দিকে লক্ষ্যে বিজেপি এগোচ্ছে, সেখানে দাঁড়িয়ে ঠিক কোন জায়গাটাতে দল বেশি গুরুত্ব দিতে চাইছে? এবার পশ্চিমবঙ্গের আনাচে কানাচে সমস্ত জায়গায় একটা পরিবর্তনের কথা চলছে। এবার রাজ্য সরকারের পরিবর্তন হবে। এখন এই পরিবর্তনের ক্ষেত্রে বিজেপি একটা বৃহত্তম দল এবং আমাদের সাংগঠনিক স্ট্রাকচার এরকম আছে যে নির্দিষ্ট সময় পর পর আমাদের সাংগঠনিক পরিবর্তন হয় এবং অসংখ্য বিজেপি কর্মী আছে যারা এই দলটাকে তৈরি করেছিলেন, রক্ত দিয়ে, পরিশ্রম দিয়ে, শ্রম দিয়ে, জীবন যৌবনটা পর্যন্ত ত্যাগ করে ফেলেছেন, পরিবারের সুখ শান্তির কথা ভাবেননি। সেই সমস্ত স্তরের কর্মীদেরকে আমাদের বর্তমান রাজ্য সভাপতি মাননীয় সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি বারেবার তাদেরকে আহ্বান করেছেন এবং তার আহ্বানে সকলে সাড়াও দিয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন বিধানসভায় কমিটি হয়ে গেছে এবং এই বিএলের কাজ মানে বিজেপি এইবার সবচেয়ে ভালো রেকর্ড সংখ্যক করেছে। সমস্ত বুথে আমাদের লোক আছে, একাধিক করে লোক আছে এবং পুরনো কর্মীরা কেউ বসে নেই। নতুন যারা আমাদের মধ্যে এসছেন, দেখুন আমাদের একটা নীতি নৈতিকতার দল আছে, আমাদের পঞ্চনিষ্ঠা আছে, আমাদের একাত্ম মানববাদ আছে, আমাদের দেশের শুধুমাত্র কেবল রাজনীতি কারণটাই নয়, এর পেছনে অনেকগুলো বিষয় যেগুলো রয়েছে সেগুলো আমাদের পুরনো কর্মীরা সকলেই জানে। অনেকে আমাদের দলে অন্য দল থেকে এসছেন, তারা হয়তো কোনো সময় কংগ্রেস করে সরাসরি বিজেপিতে এসছেন, কিছু লোক কংগ্রেস করে টিএমসি করেছেন, টিএমসি করে বিজেপিতে এসছেন। তাদের পক্ষে হয়তো বিজেপিটাকে বোঝাটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে, কিন্তু বিষয় সেটা নয়। 26-এর নির্বাচনে আমরা টিএমসিকে বাংলা থেকে মুক্ত করার জন্য, অর্থাৎ টিএমসি মুক্ত বাংলা এবং মমতা ব্যানার্জির বিদায় দেওয়ার জন্য, ভোটারদের সান্নিধ্যে যাবার জন্য পুরনো কর্মীরা একদম উঁচিয়ে আছে এবং এই যে ডাক আমাদের মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক দা দিয়েছেন, এই ডাকে সবাই দুহাত তুলে একদম সম্পূর্ণ শক্তি নিয়ে এই নির্বাচনে লড়বার জন্য প্রস্তুত হয়ে আছেন এবং ইতিমধ্যেই বিভিন্ন পরিবর্তন সভা হয়েছে, বিভিন্ন জায়গায় পদ্মফুল লেখা শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গায় বিজেপির ফ্ল্যাগ লাগানো শুরু হয়ে গেছে এবং সমস্ত আলোচনার মধ্যে ভারতীয় জনতা পার্টির গুরুত্ব এতটাই বেড়েছে যে প্রতিদিন খবরে নানান ধরনের কাগজগুলোতে বিজেপি এবং সত্যিকারের বিজেপি বাংলায় আসার মতন যে বাতাবরণটা, সেটা শ্রমিকদের নেতৃত্বে আমরা সকলেই উদ্ভাসিত হয়ে আছি এবং আনন্দের সঙ্গে আছি যে এবার নিশ্চিতভাবে পরিবর্তন হবে। কেননা অমিত শাহজি আজকেই যেটা বলেছেন, কোনো রকম কোনো সেটিং এইসব কিছু নেই, এগুলো হচ্ছে সব সিপিএম বা অন্য রাজনৈতিক দলের কথাবার্তা। মানুষ তৈরি আছে, আমরা তৈরি আছি। হ্যাঁ, কোথাও কিছু ফারাক প্রথমে ছিল হয়তো বা আমরা বুঝে উঠতে পারিনি, কিন্তু 77টা আসন পাওয়ার পর আমরা যে বিরোধী ভূমিকা পালন করার যে কর্তব্য, যে দায়িত্ব আমাদের মধ্যে ছিল, সেখানে দাঁড়িয়ে সম্পূর্ণ দল কিন্তু আমরা বিরোধিতা ভূমিকা পালন করেছি এবং রাজ্যের বিরোধী দল এর পরবর্তী যে ম্যান্ডেট যেটা আছে সেখানে আমরা সরকার নিশ্চিতভাবে করব।